নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। রিসেন্টলি 21 তারিখ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সফরে এসেছেন এবং তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটা আলোচনায় অংশগ্রহণ করেছেন। এই মিটিং এর পর 10টা চুক্তি হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হচ্ছে বাংলাদেশের রাজশাহী এবং কলকাতার মধ্যে একটা রেলপথ নতুন করে শুরু হতে চলেছে এবং এই রেলপথ চালু হলে প্রায় দীর্ঘ 77 বছর পর পুনরায় রাজশাহী এবং কলকাতা রেলপথের মাধ্যমে সংযুক্ত হয়ে যাবে। এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা খবর। তোমরা জানো ইতিমধ্যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে 3টে যাত্রীবাহী ট্রেন চলাচল করে এবং তার সাথে সাথে ভারতের ত্রিপুরার আগরতলা এবং বাংলাদেশের আখাউড়ার মধ্যে একটা রেল লিঙ্ক প্রজেক্ট অলরেডি শুরু হয়ে গেছে, যার মাধ্যমে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে কলকাতার যোগাযোগ যে সময় সেটা অনেকখানি কমে যাবে। এই ভিডিওর মাধ্যমে এই রাজশাহী কলকাতা রেলপথ সহ এই যে 10টা চুক্তি হয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট কি কি চুক্তি হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে এটাও দেখব যে ভারত এবং বাংলাদেশের মধ্যে রেলপথের যে ব্যবস্থা সেটা আজকে কোন পর্যায়ে রয়েছে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং এর সাথে সাথে আমার বানানো অন্যান্য ভিডিও এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে, যার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখছি। সেখান থেকে অবশ্যই প্লেলিস্টগুলো দেখো। আমি বিশেষ গুরুত্বপূর্ণ কিছু টপিক অলরেডি আলোচনা করেছি, সেইগুলো তোমরা এই প্লেলিস্টগুলোতে পেয়ে যাবে। এখানে একটা নিউজ আর্টিকেল দেখতে পাচ্ছ এই সময় পত্রিকার, কলকাতা রাজশাহী ট্রেন রুট, বাংলাদেশিদের জন্য সুখবর, 77 বছর পর শুরু হতে চলেছে রাজশাহী কলকাতা ট্রেন। এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা রুট এক সময় ছিল এবং বর্তমানে এই রুটটার জন্য অনেকদিন ধরে ডিমান্ড ছিল বাংলাদেশের রাজশাহী অঞ্চলের মানুষের মধ্যে এবং এইটা ফাইনালি শুরু হতে চলেছে, যার মাধ্যমে চিকিৎসা সহ ব্যবসা বাণিজ্যে ব্যাপক উন্নতি হওয়ার চান্স রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 21 এবং 22 জুন এই দুদিনের জন্য দিল্লি সফর করেন এবং এই সফরে তিনি একাধিক ব্যক্তির সঙ্গে দেখা করেন। ফাইনালি নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি একটি সাক্ষাৎ করেন এবং একটি দীর্ঘ মিটিং করেন। ভারত এবং বাংলাদেশ দুই দেশের জন্যই এই যে মিটিংটা এটা খুব ইম্পর্টেন্ট একটা মিটিং, কারণ দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। ভারতের সব থেকে বড় বাণিজ্য অংশীদার হচ্ছে চীন এবং সেকেন্ড স্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের দিক থেকে যদি দেখা যায়, এশিয়ায় ভারত বাংলাদেশের বৃহত্তম রপ্তানি গন্তব্য। 2022-23 অর্থ বছরে ভারতে প্রায় $2 মিলিয়ন জিনিসপত্র রপ্তানি করেছে বাংলাদেশ। এই বাণিজ্যিক সম্পর্ক আরো বৃহৎ করার জন্য এই যে মিটিংটা সেটা খুব ইম্পর্টেন্ট একটা মিটিং। অন্যদিকে প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার শপথ নেওয়ার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম বিদেশি নেতা যিনি ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই মিটিংটা দিল্লির হায়দ্রাবাদ হাউসে সংগঠিত হয় 22 জুন, যেখানে টোটাল 10টা সমঝোতা অর্থাৎ এগ্রিমেন্টের চুক্তি হয় এবং তার সাথে সাথে সবার শেষে 13টা ঘোষণা করা হয়। এই সমস্ত ঘোষণার মধ্যে একাধিক ইম্পর্টেন্ট পয়েন্ট উঠে এসেছে, যেমন ভারত এবং বাংলাদেশের মধ্যে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট নিয়ে কথা বলা হয়েছে। মেডিকেল ই ভিসার সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে, যার মাধ্যমে ভিসা পাওয়ার খুব সুবিধা হবে এবং এর মাধ্যমে সহজেই ইন্টারনেটের মাধ্যমে ভিসা পাওয়া যেতে পারবে। তিস্তা জল নিয়ে একটা সমস্যা বাংলাদেশ এবং ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে চলছে। এইটা নিয়ে প্রপার কোনো সমাধান না হলেও তিস্তা নদীর জল বন্টন নিয়ে আলোচনা করার জন্য একটা কারিগরি দল ভারত সরকার বাংলাদেশে পাঠাবে, এই বিষয়ে তারা সম্মত হয়। রংপুরে একটি সহকারী হাই কমিশন খোলার ঘোষণা করে ভারত সরকার। ইতিমধ্যে বাংলাদেশের 4টে জায়গাতে ভারতের হাই কমিশনার রয়েছে, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট। রংপুরে এটা 5 নম্বর সহকারী হাই কমিশনার হবে ভারতের তরফ থেকে। এছাড়াও বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর অঞ্চলে অর্থনীতি ও সমুদ্র সহযোগিতার সম্পর্কে কথা হয়েছে এবং সেই সম্পর্কে উভয় দেশ একে অপরকে সাহায্য করবে, সহযোগিতা করবে, সেরকম একটা চুক্তি হয়েছে। টেকসই ভবিষ্যতের জন্য ভারত বাংলাদেশ সবুজ অংশীদারিত্বের অভিন্ন ভিশন, অর্থাৎ এইটার মাধ্যমে যে পরিবেশ সুরক্ষা, গ্রিন টেকনোলজি, এই সমস্ত বিষয়ে একে অপরের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ভারত এবং বাংলাদেশ। ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে ই ভিসা চালু করার ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ এবার থেকে এটা চালু হয়ে গেলে
খুব সহজেই ভিসা পাওয়া যাবে। অনলাইনে ভিসার জন্য আবেদন করা যাবে এবং যে ভিসা পাওয়ার প্রক্রিয়া সেটা আরো সহজ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। তবে এই ভিডিওর যে মূল বিষয় অর্থাৎ কলকাতা এবং রাজশাহীর মধ্যে ট্রেন চলাচল, এই বিষয় নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। তোমরা অলরেডি জানো যে 3টে ট্রেন পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে যায়। মৈত্রী এক্সপ্রেস, যেটা কলকাতা এবং ঢাকার মধ্যে চলাচল করে, কলকাতা এবং খুলনার মধ্যে চলাচল করে বন্ধন এক্সপ্রেস, এবং আর একটা নতুন রুট চালু হয়েছে নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা, যেটা মিতালি এক্সপ্রেস নামে পরিচিত। এই 3টে ছাড়াও চতুর্থ যে আন্তর্জাতিক ট্রেন সেটা চালু হতে চলেছে রাজশাহী এবং কলকাতার মধ্যে। তবে এই ট্রেনটা রাজশাহী থেকে কলকাতা আসবে নাকি হাওড়া স্টেশন আসবে সেটা এখনো ঠিক হয়নি, সেটা পরবর্তীকালে ঠিক হবে। কিন্তু এইটুকু ঠিক করা হয়েছে যে এই রুটটাকে পুনরায় চালু করা হবে। 1947-এ ভারত পাকিস্তান ভাগ হওয়ার আগে এই রুটটা চালু ছিল এবং রাজশাহী, মালদা, মুর্শিদাবাদ হয়ে সেই সময়তে রেল আসতো কলকাতাতে। রাজশাহী জায়গাটা যদি আমরা ম্যাপে দেখি, এটা বাংলাদেশের উত্তর প্রান্তে অবস্থিত এবং এইখানের সঙ্গে ডাইরেক্ট কলকাতার যে যোগাযোগ এটা যদি সহজতর হয়, তার মাধ্যমে এই অঞ্চলের যে মানুষ সহজেই কলকাতাতে আসতে পারবে চিকিৎসার জন্য, এবং তার সাথে সাথে ব্যবসা বাণিজ্যে ব্যাপক উন্নতি হবে এই অঞ্চল দুটোর যোগাযোগের মাধ্যমে। ভারতের তরফ থেকে এখনো জানানো না হলেও বাংলাদেশের তরফে এটা জানানো হয়েছে যে যে প্রস্তাবিত রেলপথ এটা চাঁপাই নবাবগঞ্জের রোহনপুর সীমান্ত দিয়ে মালদা, ফারাক্কা, খাগড়াঘাট, কাটোয়া হয়ে কলকাতায় আসবে। এবার কলকাতা স্টেশন না হাওড়া স্টেশন সেটা এখনো ঠিক হয়নি। এই বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন বলেন যে রাজশাহী কলকাতার ট্রেন শুধুমাত্র ভারতের সঙ্গে নয়, নেপাল এবং ভুটানের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবে এবং রাজশাহীর গুরুত্ব বাড়াবে। এই রাজশাহী অঞ্চলটা ব্যবসা বাণিজ্যের কেন্দ্রে পরিণত হবে। ইনি ভোটের প্রচারে এই লাইনটা পুনরায় চালু করার কথা বলেছিলেন এবং আলটিমেটলি এটা এখন চালু হতে চলেছে। অন্যদিকে আরো একটা গুরুত্বপূর্ণ রেলপথ আগরতলা আখাউড়া রেল সংযোগ, যেটার মাধ্যমে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে কলকাতার যে যোগাযোগ সেই দূরত্ব এবং সময় উভয়ই অনেকাংশে কমে যাবে এবং এই যে রেলপথটা 2023 সালের অক্টোবর মাসে চালু হয়। এই ম্যাপটার মাধ্যমে সহজে বুঝতে পারবে যে কলকাতা এবং ত্রিপুরার মধ্যে যোগাযোগ করতে গেলে কতটা ঘুরপথে যেতে হতো একটা সময়। কলকাতা থেকে যদি আগরতলা আসতে হয়, কলকাতা থেকে প্রথমে যেতে হবে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে আসামের মধ্যে দিয়ে আগরতলা আসতে একটা বড় সময় যেত, যেটা কলকাতা থেকে আগরতলা যদি ডাইরেক্ট বাংলাদেশের মধ্যে দিয়ে রেলপথের মাধ্যমে যোগাযোগ হয়, সেই দূরত্ব এবং সময় অনেক অংশে কমে যাবে। ইতিমধ্যে কলকাতা এবং ঢাকা রেলপথের মাধ্যমে সংযুক্ত। বাংলাদেশের পূর্ব সীমান্তে আখাউড়া বলে একটা জায়গা রয়েছে, যার থেকে আগরতলার দূরত্ব খুব একটা বেশি নয়। যদি এই দুটো জায়গাকে কানেক্ট করে দেওয়া যায় এবং অলরেডি আখাউড়া এবং ঢাকা এই দুটো জায়গার রেল লাইনের সঙ্গে কানেক্টেড, তাহলে এই দুটো জায়গার যদি কানেক্ট করে দেওয়া যায় তাহলে কলকাতা থেকে আগরতলা খুব সহজেই যাওয়া সম্ভব হবে। কলকাতা থেকে আগরতলা যদি এই পথে যেতে হয় তাহলে 31 ঘন্টা সময় লাগে, যেখানে কলকাতা থেকে এই পথে বাংলাদেশের মধ্যে দিয়ে যদি আগরতলা পৌঁছানো যায় তাহলে সেটা মাত্র 10 ঘন্টা টাইম লাগবে। আগরতলা এবং আখাউড়া এই দুটো জায়গাকে সংযোগ করার জন্য বাংলাদেশের 6.78 কিলোমিটার একটা রেল লাইন স্থাপন করা হয়েছে এবং ত্রিপুরাতে 5.46 কিলোমিটার একটা রেলপথ স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে এই দুটো জায়গা কানেক্ট হয়েছে এবং এই পুরো রেল লাইনের দৈর্ঘ্য 12.24 কিলোমিটার। মাঝখানে একটা স্টেশন যার নাম হচ্ছে নিশ্চিন্দপুর, সেই নিশ্চিন্দপুরকে ল্যান্ড কাস্টম স্টেশন হিসেবে ঘোষণা করা হয়। অর্থাৎ যখন বাংলাদেশ থেকে কোনো ট্রেন ত্রিপুরাতে আসবে বা ত্রিপুরা থেকে কোনো ট্রেন বাংলাদেশে আসবে, এই স্টেশনে চেকিং হবে যে সবার ভিসা ঠিকঠাক আছে কিনা বা সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এই ধরনের যে মাঝখানের যে স্টেশন সেটাকে ল্যান্ড কাস্টম স্টেশন বা এলসিএস বলা হয়। 2012-13 সালে এই প্রকল্পটা অনুমোদিত হয়েছিল এবং 2016 সালে এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়, কিন্তু তারপরে বহুদিন কেটে যায়, এই প্রকল্পটাতে বিশেষ অগ্রগতি হয় না। এখানে কথা ছিল যে 2020 সালের মধ্যে এই দুটো জায়গাকে সংযোগ করে দেওয়া হবে, কিন্তু সেটা বিভিন্ন কারণে, জমি অধিগ্রহণ সমস্যা, তারপরে কোভিড চলে আসে, সেই সমস্ত কারণে এই প্রকল্পটা বিলম্বিত হয়। এই দুটো জায়গাকে কানেক্ট করার জন্য প্রায় 862 কোটি টাকা খরচ করা হয়েছে এবং আলটিমেটলি 2023 সালে এই পথটা ওপেন করে দেওয়া হয়।
যদিও এখনো কোনো যাত্রীবাহী ট্রেন এখান দিয়ে চলাচল করে না, কারণ তার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, তার জন্য বিশেষ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। তবে মালবাহী ট্রেনের জন্য এই যে যাত্রাপথ সেটা চালু হয়ে গেছে এবং হয়তো অদূর ভবিষ্যতে এই পথ দিয়ে যাত্রীবাহী ট্রেনও চলাচল করবে। আশা করছি পুরো টপিকটা বুঝতে পেরেছো এবং এই ভিডিওর পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে, বা দা জিকে একাডেমি সার্চ করতে পারো। এছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা আমাকে মেসেজ করতে পারবে যদি তোমাদের কিছু বলার থাকে। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।